they are as follows. এক হচ্ছে পারফরম্যান্স অবজেক্টিভস, টু ইভালুয়েট and measurement of efficiency and effectiveness of all individual activities under ICC. Information objective to collect reliable and relevant information and preserve till creation time and compliance objective. এই তিনটা অবজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা লক্ষ্য রাখবা এবং যেভাবে তুমি কাজটা করলে ভালো হয় সেই দিকে খেয়াল রাখবা। এই ক্লাসটা শেষ কয়টায়? 12:15। আচ্ছা, এটা দেখো, তোমরা বোধহয় পরিষ্কার বুঝতে পারছো না? বুঝতে পারছো? আচ্ছা, যার যার পাশে আছে দেখো, এটা তোমার অগ্রণী ব্যাংকের একটা লোক, অগ্রণী ব্যাংকের এই সিস্টেমে, এটা তোমরা অগ্রণী ব্যাংকের ওয়েবসাইটে গেলে এটা পাবে, দেখতে পারবে কিভাবে তারা রিস্ক কন্ট্রোল করছে, কিভাবে অন্যগুলি রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে করছে। নেক্সট হচ্ছে অবজেক্টিভ অফ আইসিসি। এটার মধ্যে যেটা একই আছে সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সেগ্রিগেশন অফ ডিউটিজ অ্যান্ড পার্সোনাল হু আর নট অ্যাসাইন্ড কনফ্লিক্টিং রেসপন্সিবিলিটিস। যেখানে দ্বন্দ্ব সৃষ্টি হবে, তুমি যদি সেই দ্বন্দ্বের মধ্যে দ্বন্দ্ব থেকে বের হতে চাও, নিজে বুঝতে না পারলে আরেকজনের সহযোগিতা দেবা, কনফ্লিক্ট করবা না, অর্থাৎ দ্বন্দ্ব তৈরি করা যাবে না। Furthermore, employees must also be provided with necessary authority and they should be held accountable for their action in compliance with delegated authority. যারা এই বিষয়ে নিয়োজিত, যাদেরকে এই বিষয়ে পাওয়ার দেওয়া হয়েছে, ডেলিগেট করা হয়েছে, তাদের সাথে আলোচনা করে তুমি এটা সমাধান করতে পারো। পলিসি গাইডলাইনে সব দেওয়া আছে। নেক্সট স্লাইড, পলিসি গাইডলাইন। এই পলিসি গাইডলাইন যদি তুমি দেখো তাহলে এখানে তুমি সবকিছুই পাবে এবং আমি আশা করি যে তোমাদের সাথে এসব গাইডলাইন তোমরা পাইছো কিনা বা তোমরা নিছো কিনা বা দেখছো কিনা। যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা সংগ্রহ করার চেষ্টা করবা। স্যার, বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন ওইটা পড়লে হবে না স্যার? হবে, হ্যাঁ। বাংলাদেশ ব্যাংকেরটা প্রিভিলেজ করবে বাংলাদেশ ব্যাংক। এখন দেখো, ক্রেডিট পলিসি এবং ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট একটা ম্যানুয়াল আছে। এটা আমি রিস্ক ম্যানেজমেন্ট কমিটির একজন সদস্য। আমরা যে মিটিংগুলি করি সেই মিটিংয়ের যে সিদ্ধান্ত হয়, সেই সব সিদ্ধান্ত যদি তোমরা দুই একটা কালেক্ট করতে পারো তাহলে ওখানে কিন্তু ব্যাংকের অনেক বিষয় আমরা আলোচনা করি, ওই এর মধ্যে উল্লেখ করা থাকে। অ্যাসেট লাইবিলিটি রিস্ক ম্যানেজমেন্ট পলিসি অ্যান্ড ম্যানুয়াল। আমাদের অগ্রণী ব্যাংকের কি কি অ্যাসেট আছে, সেইগুলি কিভাবে আমরা মেনটেন করি, অ্যাসেটকে কিভাবে আমরা বাড়াতে পারি, সেই পদ্ধতি এবং সিস্টেম এই ম্যানুয়ালের মধ্যে আছে। ফরেন এক্সচেঞ্জ রিস্ক ম্যানেজমেন্ট ম্যানুয়াল। বিদেশে টাকা পাঠানো, বিদেশ থেকে টাকা আসা এবং এলসি খোলা, কিভাবে এলসি খুলবো, কিভাবে বিদেশ থেকে মালামাল আসলো, শিপমেন্ট হলো, সেই বিষয়গুলি এই ম্যানুয়ালে জানতে পারবা। এরপর গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন, কিভাবে আমাদের টাকার সাথে বিদেশের টাকা এক্সচেঞ্জ হচ্ছে সেই বিষয়টি তুমি এই ম্যানুয়ালে জানতে পারবা। ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি
তো বাংলাদেশে বিশ্বের সব জায়গাতে ইনফরমেশন টেকনোলজির অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। হ্যাঁ, আমরা কেউ হয়তো ভালো জানি, কেউ ভালো জানি না। যেমন মোবাইল অনেকে চালাইতে জানে, অনেকে জানে না। তুমি যা জানো তা হয়তো আমি জানি না। সেজন্য চেষ্টা করতে হবে। তোমরা ইয়াং অফিসার, তোমরা চেষ্টা করবা। তোমাদের সবারই তো কম্পিউটার আছে, মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে না, সবার আছে। সুতরাং শিখবা। ইন অ্যাডিশন টু দেখো নিচে আছে ক্রেডিট পলিসি, ক্রেডিট পলিসি অ্যান্ড ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ম্যানুয়াল, অ্যাসেট লাইবিলিটি রিস্ক ম্যানেজমেন্ট পলিসি অ্যান্ড ম্যানুয়াল, ফরেন এক্সচেঞ্জ রিস্ক ম্যানেজমেন্ট ম্যানুয়াল, গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন। এসবই তোমরা এখানে পাবা। আমি এখানে তুলে ধরেছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। এখানে পলিসি গাইডলাইন ফর ইন্টারনাল কন্ট্রোল, এখানে কি কি আছে? এখানে আছে ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স, আইসিসি পলিসি এন্ড প্রসিডিওর, মানি লন্ডারিং রিস্ক ম্যানুয়াল। এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার কাছ থেকে ব্যাংক থেকে, ব্যাংকের তো একটা লিমিট দেওয়া থাকে, টাকা কত টাকা সে তুলতে পারবে, কত টাকা জমা দিতে পারবে। এখন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে, এককালীন কত টাকা তোলা যাবে। একবারে ব্যাংকে যদি, ব্যাংকে বোধহয় 8 লাখ না 8 লাখের উপরে যদি টাকা জমা হয়ে যায়, তাহলে সে টাকার সোর্স কোথায় সেই বিষয়ে জানতে হয়। 10 লাখ স্যার, সিটিআর এসটিআর রিপোর্ট না স্যার? না, সেটা কি ব্যাংকে কি 10 লাখ বোধহয় সব ব্যাংকে এরকমের নয়। 7 লাখ না 8 লাখ থেকে 10 লাখ হচ্ছে বিভিন্ন জায়গায় বোধহয় ভেরি করে, আমার একজ্যাক্ট জানা নাই। এরপরে গাইডলাইন অন এন্টি মানি লন্ডারিং, টেররিস্ট ফাইন্যান্সিং, কমপ্লায়েন্স অফ এন্টি মানি লন্ডারিং এন্ড কম্বেটিং ফিনান্স, টেররিজম পলিসি এন্ড প্রসিডিওর গাইড বুক, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং ম্যানুয়াল, ট্রেজারি ম্যানুয়াল, এইচআর পলিসি ম্যানুয়াল, আইটি অডিট ম্যানুয়াল, পেমেন্ট সিস্টেম ম্যানুয়াল, এজেন্ট ব্যাংকিং ম্যানুয়াল, গ্রিন ব্যাংকিং ম্যানুয়াল, ওবিইউ ম্যানুয়াল, এজেন্ট ব্যাংকিং ম্যানুয়াল। এই সবগুলি, এতগুলি ম্যানুয়াল তুমি সবটা পড়তে হবে তা নয়। তোমার ডেস্কে যে বিষয়ে বেশি জানা দরকার, তোমার কাছে সবগুলি থাকতে পারে। একটা তোমার বাসায় একটা ধরো 8-10টা ম্যানুয়াল যদি থাকে, এবং তোমার যখন যেটা দরকার যেন তুমি সহজে হাতের কাছ থেকে খুঁজে পাও, সেই বিষয়ে একটা মিনি লাইব্রেরির মতো একটা, এখন তো বাজারে বুকসেল পাওয়া যায়, ভালো ভালো বুকসেল পাওয়া যায়। ছোট একটা কিনে রাখলে তোমার প্রয়োজনীয় বইগুলি সেখানে রাখলে প্রয়োজনীয় সময় যেন তুমি সেটা দেখতে পারো। এরপর রেসপন্সিবিলিটি অফ বোর্ড অফ ডাইরেক্টরস, বিওডি। এই বোর্ড অফ ডাইরেক্টরসদের কি কাজ, কি রেসপন্সিবিলিটি বোর্ড অফ ডাইরেক্টরসের আছে, সেই বিষয়গুলি তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। রেসপন্সিবিলিটিজ এন্ড পাওয়ার অফ বোর্ড, বোর্ডের পাওয়ার কি কি আছে তা এখানে বিস্তারিত উল্লেখ করা আছে। অর্থাৎ বোর্ডে আমরা কি কি কাজ করি সেই বিষয়গুলি এখানে উল্লেখ আছে। তাহলে একটা ব্যাংকের বিস্তারিত বিষয় এখানে তুলে ধরা হয়েছে। দেখো, এই বোর্ডের যে ফাংশন, বোর্ড ব্যাংকের
যাবতীয় বিষয়গুলি পর্যবেক্ষণ করে। বোর্ডে যে মেমোগুলি আসে সেই মেমোগুলির বিষয়ে আমরা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে ডিসিশন দিই এবং সেটা তোমাদের থেকে আসে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে ত্রুটি বিচ্যুতি কি আছে, কোথায় এখানে সংশোধন করা দরকার, সংযোজন করা দরকার বা বিয়োজন করা দরকার, সেই বিষয়গুলি আমরা মূল্যায়ন করি, আলোচনা করি, পর্যালোচনা করি, পর্যবেক্ষণ দিই। তারপরে হয়তো এক মিটিংয়ে না হলে পরবর্তী মিটিংয়ে ডিসিশন হয়। এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট। একটা ব্যাংকের পজিশন কি, কি অবস্থার উন্নতি হচ্ছে কি হচ্ছে না, সেটা কারা দেয়? এই অডিট কমিটি এবং যারা অডিটর, তারা অডিট কমিটি উইল চেক whether the financial statement reflect the complete and concrete information and determine whether the statements are prepared according to existing rules and regulations. তুমি যত কাজই করতেছো, যা কিছু করতেছো, সেটা বিষয়ে তোমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখো যে তুমি কি আইন, নিয়ম নীতি, সার্কুলার এইসবের ভিত্তিতে তুমি কাজটা করতেছো। সেটা করার জন্য কয়েকটা ডিপার্টমেন্ট, একটা আছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট করার জন্য আমাদের কি আছে, ইন্টারনাল অডিট আছে, অর্থাৎ অগ্রণী ব্যাংকের নিজস্ব অডিট আছে, এক্সটার্নাল অডিট আছে। এক্সটার্নাল অডিট বিশেষ করে আমরা বাংলাদেশ ব্যাংক আমাদের অডিট করে আমাদেরকে দিক নির্দেশনা দেয় যে আপনারা কোন কোন ক্ষেত্রে ভুল করছেন, কি কি ভুল করছেন, কেন ভুল করছেন, সেইগুলি যাতে আমরা ভুল না করি, যাতে আমরা সতর্ক হই এবং ব্যাংকের যাতে উন্নতি হয়, সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অডিট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক যে আমাদের ব্যাংক অডিট করে, সেই অডিটের মাধ্যমে পুরো চিত্রটা আমাদের ফুটায় তোলে। তখন আমরা আমাদের ব্যাংক থেকে তাদের যে দিক নির্দেশনা থাকে, যেসব বিষয়ে তারা উল্লেখ করে, আমাদের ডিফল্টগুলি তুলে ধরে, আমরা যাতে সেই বিষয়গুলি, তাহলে আমি আগে বলেছিলাম যে আগে ডিটেক্টেড হয়, তারা ডিটেক্ট করে দেয়, তারা প্রিভেনশন করার একটা পরামর্শ দেয় এবং ভবিষ্যতে যদি না হয় আমরা যেন সতর্ক হয়ে চলতে পারি, সেই ভিত্তিতে আমরা আমাদের ব্যাংক সেইভাবে আমরা কাজ করি। এরপরে বিভিন্ন বিষয়ে আমরা অডিট কমিটিতে যেসব মেমো আসে, যেসব বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার দরকার হয়, সেটা অডিট কমিটিতে আমরা আলাপ আলোচনা করি। অডিট কমিটিতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়। সেই আলোচনার প্রেক্ষিতে আমরা যে সিদ্ধান্ত দিই সেটা আমাদের ইন্টারনাল যারা আছে তারা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে। অনেক সময় বাংলাদেশ ব্যাংকে আমাদেরকে রিপোর্ট দিতে হয়, আমরা অগ্রণী ব্যাংক থেকে অডিট কমিটির মাধ্যমে চাহিত তথ্যাদি আমরা দিয়ে থাকি। তো সেসব তোমরা যখন আমাদের অ্যানুয়াল রিপোর্ট বের হবে, তখন অ্যানুয়াল রিপোর্টের শেষের দিকে দেখতে পারবে যে আমার স্বাক্ষরে আমরা বাংলাদেশ ব্যাংকে অনেক অডিট রিপোর্ট জমা দিয়েছি। যারা অডিট কমিটির চেয়ারম্যান থাকে, সদস্য থাকে, তাদের সকলেরই স্বাক্ষর লাগে এবং এটা বাংলাদেশ ব্যাংকে যায়
বাংলাদেশ ব্যাংক আবার এটা পরীক্ষা নিরীক্ষা করে তারা আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তখন আমাদের ডিরেকশন দিলে সেই মোতাবেক আমরা আবার প্রয়োজনীয় ব্যবস্থা নিই। বাংলাদেশ ব্যাংক হচ্ছে ব্যাংকের কি বলবো, তাদের অর্ডার, তাদের জিও, তাদের যা কিছু আছে এটা আমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বাংলাদেশ ব্যাংক হচ্ছে সব ব্যাংকের অথরিটি। তবে এখন বর্তমানে ফ্রড হচ্ছে বেশি। এই ফ্রডের বিষয়ে, ফ্রড এবং ফোরজারি এইটার বিষয়ে তোমরা খুব সতর্ক থাকবে। অনেক সময় চেক জালিয়াতি হয়, চেকের মাধ্যমে একজনের সই আরেকজন করে টাকা নিয়ে দেয়। সেই জিনিসগুলি খুব গুরুত্বের সাথে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন এখন থেকে তোমরা এই ব্যাপারে কোনো ভুল না হয়, ভুল ত্রুটি না করো, সেটা লক্ষ্য রাখতে হবে। এখানে একটি বিষয় তুলে ধরা হয়েছে, তোমরা দেখো যে the audit committee should hold at least 4 meetings in year and it can sit any times as it may deem fit. বছরে 4টা মিটিং হবে বটে, তবে যদি আমরা মনে করি যে আরো মিটিং দরকার আছে তাহলে আমরা মিটিং ডেকে মিটিং করতে পারি। The committee may invite chief executive officer, head of internal audit or any other officer to its meeting if it deems necessary, যদি প্রয়োজন মনে হয়। To ensure active participation and contribution by the members, a detailed memorandum should be distributed to committee members well in advance, at least 3 days before each meeting. তাই প্রত্যেকটা মিটিং এর আগে আমরা কিন্তু একটা মেমো আকারে পাঠাই 3 দিন আগে। তখন তারা সেটা পর্যালোচনা করে, পড়ালেখা করে বিস্তারিতভাবে খুঁটিনাটি বিষয় মিটিংয়ে তুলে ধরে এবং আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত উপনীত হই। সেই সিদ্ধান্ত রেজুলেশন আকারে বের হয় এবং সেটাই বাস্তবায়িত হয়। ইন সেটিং আউট, কি সময় চলে গেছে? আচ্ছা, 5 মিনিট হবে। কি অসুবিধা? আর একটা ক্লাস কয়টায়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা শেষ করে দিচ্ছি। আমি প্রায় অলরেডি এসব আলোচনা করেছি। এখন তোমরা স্লাইড করে দেখতেছো, একটা নোট আকারে নোট হয়, এটা আমি আগে দেখিয়েছি। কেমন? তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ। ধৈর্য ধরে ক্লাসটা করছি। আচ্ছা, ট্রেনিং এর একটা রেওয়াজ আছে তোমাদের এখানে আছে কিনা? তারা আমরা আসি, এটা একটা শিক্ষা। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এখানে এসে বক্তব্য দাও, তুমি সে কি ফিল করবে? এরকম একজন স্পিকার যখন আসে তখন একজন এসে তুমি 2টা কথা বললে, কেমন? 2টা কথা যদি বলো স্টেজে দাঁড়িয়ে, তাহলে তোমার জন্য একটা সাহস বাড়লো। তুমি যে এলাকায় রয়েছো ওখানে তো অনেক মানুষের সামনে তোমার কথা বলা লাগে, বক্তৃতা দেওয়া লাগে। তোমার যদি প্র্যাকটিস না থাকে তখন তো তোমার এই কাটতে থাকবা। একজন একটা ইন্টারভিউ দিয়েছে, ইন্টারভিউ বোর্ডে গিয়ে সে কাটতেছে, কেমন? সে খুব কাটতেছে, তো বলে যে তুমি কাঁপছো কেন, ভয় পাচ্ছ কেন? তো বলে যে স্যার কাপা দেখছেন কি, প্রশ্ন করে দেখেন। বুঝতে পারলে? এখন তুমি আমি যে ক্লাসটা করলাম সব করতে পারো। 1 মিনিট। ভালো করে ফটোটা নিয়ে আমি বসে আউট করে না।
আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকে আমাদের ট্রেনিং এর শেষ দিন, ক্লাস পরীক্ষা কালকে তো শেষ হয়ে যাবে। সবার প্রথমে আমি মোহাম্মদ ফজলুল হক স্যার, ডিরেক্টর অগ্রণী ব্যাংক পিএলসি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে আমাদেরকে এই বিষয়টি বোঝানোর জন্য। পুরো ক্লাস খুব মনোযোগ সহকারে শুনেছি এবং উপভোগ করেছি, সেজন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং স্যারের অভিজ্ঞতার আলোকে স্যার কিছু কিছু আমাদের উপদেশ দিয়ে থাকেন, সেগুলো পরবর্তী জীবনে আমাদের কাজে লাগবে এবং চলার পথে আমাদের সাহায্য করবে, এই কামনা করছি। আর আজকে একদিকে খারাপ লাগছে, শেষ হয়ে যাচ্ছে, এদিকে বাসায় যাওয়ার আনন্দ আছে, আবার আপনাদের ছেড়ে যাওয়ার কষ্ট আছে, সব মিলিয়ে অদ্ভুত অনুভূতি হচ্ছে। তো শেষ সময় এসে সবার সামনে দাঁড়াতে পেরে, সবাইকে একসাথে দেখতে পেরে খুব ভালো লাগছে। আর কোনোদিন দেখতে পারবো কিনা জানি না, তো খুব ভালো লাগছে। এখানে এসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, আপনার সাথে একটা আমরা ছবি তুলবো। পরের ক্লাসে তো পরের ক্লাস আছে না? জি স্যার। হ্যাঁ, তো সেই ক্লাসে ঠিক আছে।